ভাইয়া, কন্ডোম এনেছেন কেন? প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। আজকে রাতে শারীরিক মেলামেশা না করলে হয় না? আমার এসব ভীষণ ভয় লাগে। মানিব্যাগ থেকে কন্ডোমের প্যাকেট বের করে টেবিলের ওপর রাখার সময় নববধূর মুখে এমন কথা শুনে হেসে ফেলল অভি। কেমন বাচ্চাদের মতো কথাবার্তা। অভি ঘুরে দাঁড়িয়ে হাসি মুখে বলল, কি বলছো এসব দৃষ্টি? আর স্বামী স্ত্রীর ক্ষেত্রে তো এসব বৈধ। তো তো তবুও আমি ওসব কাজ করতে পারবো না। আচ্ছা, এসব করতে হবে না। তাহলে ওই যে মানিব্যাগ থেকে ওই প্যাকেটগুলো বের করে রাখলেন, ওগুলো কেন? ওগুলো দিয়ে কি হয়? ভাবি কিন্তু আমাকে বলেছে। তোমাকে যেমন ভাবি এটা সম্পর্কে বলেছে, আমাকেও তেমন বন্ধুর এটা ফাজলামো করে দিয়েছে। লাল শাড়িতে দৃষ্টির লাজুক মুখটা ভীষণ মায়াবী লাগছে। এ যেন স্বর্গের অপ্সরী বসে আছে অভির সামনে। দৃষ্টির বয়স বেশি হলে 16 কি 17 হবে। অভির আম্মুর বান্ধবীর একমাত্র মেয়ে দৃষ্টি। গত বছর দৃষ্টির মা বাবা সড়ক দুর্ঘটনায় মারা যাবার পরে অভির আব্বু আম্মু দৃষ্টিকে অভিদের এখানে নিয়ে আসে এবং আব্বু আম্মুর ইচ্ছে দৃষ্টিকে অভির বউ করা। এবছর তাদের ইচ্ছেটা পূর্ণতা পেল। দৃষ্টিকে অভিরও ভীষণ পছন্দ। যেমন দেখতে দুধে আলতা গায়ের বরণ, তেমনি নম্র ভদ্র স্বভাবের মেয়ে ও। অভি কিছুদিন হলো বসুন্ধরা গ্রুপে একটা সেকশনের প্রোডাকশন সুপারভাইজার হিসেবে চাকরি পেয়েছে। দেখতেও সুদর্শন এবং স্মার্ট। তবুও দৃষ্টির কেমন যেন লাগছে। এত কাছাকাছি কেউ আসবে ভাবতেই শরীরের লোম কাটা দিয়ে ওঠে। ঘোমটা দিয়ে রাখায় সম্ভবত গরমে এবং ভয়ে লাজে ঘামছে দৃষ্টি। তাই দেখে অভি বলল, দৃষ্টি, এবার তো ওটা খুলো। আপনাকে না বললাম ওসব আমার ভয় লাগে? আরে, কিসের উল্টাপাল্টা ভাবছো দৃষ্টি? আমি ঘোমটা খুলতে বলছি। শরম লাগছে তো তোমার? শাড়ি খুলে নর্মাল ড্রেস পরো, ভালো লাগবে। আমি শাড়ি খুলে ফেলি আর আপনি সেই সুযোগে আমাকে ধরবেন, তাই না? আমি সব বুঝি। তুমি আমার সামনে বদলাতে যাবে কেন? আপনি তো সামনে বসে আছেন। বদলালে তো আপনার সামনেই বদলাতে হবে। সমস্যা নেই, বদলাও। কি সব বলছেন? লজ্জা করে না আপনার? স্বামী স্ত্রীর মাঝে আবার লজ্জা কিসের দৃষ্টি? আচ্ছা, তোমার লজ্জা পেতে হবে না। আমি কিছুক্ষণের জন্য বাইরে যাচ্ছি। কথা শেষে অভি উঠে রুমের বাইরে চলে গেল। দৃষ্টির শাড়ি বদলে স্বাভাবিক কাপড় পরল। এদিকে অভি রুমের সামনে দাঁড়িয়ে আছে দেখে দাদি এগিয়ে এসে অভির গাল টেনে দিয়ে পড়ল, বাসর ঘরে বিউটি বউ রেখে বাইরে ডিউটি করার মানে কি হতচ্ছাড়া? এই রাতের এক মুহূর্ত নষ্ট করতে নেই। দাদা বেঁচে থাকলে আজকে নতুন করে তোমার আর দাদার বাসু দিতাম বুড়ি। আমাদের সফটওয়্যার এখন হ্যাং হয়ে গেছে রে বলদ। তোদের তরতাজা সফটওয়্যার কাজে লাগা। কথা শেষে ধাক্কা দিয়ে অভিকে রুমে ঢুকিয়ে দিয়ে দাদি হাসতে হাসতে চলে গেল। অভি এসে খাটে বসতেই টেবিলের ওপর রাখা দুধের গ্লাসটা এনে অভির হাতে দিয়ে দৃষ্টি পড়ল, দাদি বলল আপনাকে এই দুধ দিতে। আচ্ছা, আপনি কি ছোট বাবু যে আপনি এখনো দুধ খেতে হয়? ছোট্ট বাবু হলে তো দুধ ফিটারে ভরে খেতাম। এটা একটা রীতি, বাসর করে স্ত্রী স্বামীকে দুধ খাওয়ানো। ইস, কেমন পচা রীতি! এতে কি হয়? বাসরাতে স্বামীকে শুধু দুধ খেতে দেওয়া হয় যে তা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বিয়ের বর্ণনা থেকে জেনেছি যে বিয়ের দিন শাশুড়ি দুধের পেয়ালা সামনে দিলেন। এরপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটুকু পান করে উম্মুল মুমিন রাদিয়াল্লাহু আলাইহি সাল্লামের দিকে এগিয়ে দিয়ে তাকে একটু পান করালেন। এরপর বাকিটুকু আবার নিচে পান করে নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বামী স্ত্রীর অভ্যন্তরীণ ভালোবাসা কিভাবে শুরু করলেন দেখলে তো? তাছাড়া দুধ সুস্বাস্থ্য রক্ষায় কার্যকরী এবং সুস্বাস্থ্যের সাথে জড়িয়ে থাকে দীর্ঘায়ু, জীবনে সমৃদ্ধ এসব। তাই বাসরাতে স্বামীকে দুধ খাওয়ানোর মাধ্যমে একটি সুখী সমৃদ্ধশালী দীর্ঘ দাম্পত্য জীবনের কামনা করা হয় এবং বাসরাতে এই শুভকামনার প্রতীকী হয়ে ওঠে দুধ। হ্যাঁ, এবার বুঝলাম। আরো কারণ থাকতে পারে, কিন্তু বলা যাবে না। কেন বলা যাবে না? লজ্জাবতী বউ তো তুমি, তাই। তাতে কি? শুনে কিনা আবার লজ্জাবতীর মতো লাগে? কুকরি গিয়ে খাটের তলায় ঢুকে বসে থাকো, তাই। তাইলে থাক, বলতে হবে না আপনার।
শোবার কথা ভেবে অভি উঠে গিয়ে রুমের লাইট অফ করতেই দৃষ্টি চেঁচিয়ে উঠে বলল, এই লাইট বন্ধ করলেন কেন? আমি কিন্তু চেঁচামেচি করে সবাইকে ডাকবো বলে দিচ্ছি। এমন বিয়ে করার চেয়ে চিরকুমারী থাকা ভালো। লাইট অন করে খাটের ওপর এসে শুয়ে পড়ল অভি। দৃষ্টিও গুটিসুটি মেরে অভির থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে শুয়ে আছে চুপচাপ। হঠাৎ অভির মনে একটা দুষ্টু বুদ্ধি জাগলো। ধীরে ধীরে দৃষ্টির পাশে গিয়ে দৃষ্টিকে জড়িয়ে ধরে দৃষ্টির গালে একটা চুমু খেতেই স্প্রিংয়ের মতো লাফিয়ে উঠে টেবিলের কাছে গিয়ে ট্রে থেকে আপেল কাটার ছুরি হাতে নিয়ে দৃষ্টি বলল, আপনাকে নিষেধ করার পরেও আপনি আবার আমাকে স্পর্শ করলেন কেন? দৃষ্টির এমনিতেই বয়স কম, খচাং করে পেটে ছুরি ঢুকিয়ে দিলেই অভির ভবলীলা সাঙ্গ। বাসর রাতে বউয়ের হাতে প্রাণ গেলে কেলেঙ্কারি ঘটে যাবে। ইতিহাসের পাতায় সর্বপ্রথম মনে হয় অভির নাম লেখা হবে, যার কিনা বাসর ঘরে বউয়ের হাতে প্রাণ নাশ হয়েছে। এইসব ভেবে অভি প্রায় কোমায়িত। কি কথা বলছেন না কেন? এ মানে জীবনের প্রথম বিয়ে তো, বউকে আদর করে লোভ সামলাতে পারিনি, তাই আর কি। আগে পিছে এক্সপিরিয়েন্স থাকলেও হয়তো আমার অবুঝ মনটা এত উত্তেজিত হতো না। জীবনের প্রথম বিয়ে মানে? আরো বিয়ে শাদী করার ইচ্ছে আছে নাকি? কোলবালিশ জড়িয়ে ধরে কোলবালিশে একটা চুমু খেয়ে অভি বলল, বিয়ে কি মানুষ বইয়ের হাতে চাকু দেখে ভয়ে রাত কাটানোর জন্য করে নাকি? ওকে আদর্শ ভালোবাসার জন্য করে। তুমি যখন আদর করতে দিচ্ছ না, তখন আরেকটা বিয়ে করার উপায় কি? ছি ছি, দাঁড়ান, আপনার দ্বিতীয় বিয়ে করার মজা দেখাচ্ছি। বলেই চাকুটা অভির দিকে ছুঁড়ে মারল দৃষ্টি। অভি বালিশ দিয়ে চাকু ফেরালো। চাকু বালিশে ঢুকতেই বালিশ কেটে তুলো বের হলো। দৃষ্টি এগিয়ে আসতেই অভি লাফিয়ে পড়ে খাটের নিচে। দৃষ্টি খাটের নিচে, আবার অভি খাটের উপর। জামাই বউ তো নয়, যেন টম অ্যান্ড জেরি। দুজনের এই কর্মকাণ্ডে ধূপধাপ শব্দ হচ্ছে। দাদি রুমের সামনে দাঁড়িয়ে সেসব শুনে দরজার বাইরে থেকে দরজায় টোকা দিয়ে বলল, ওরে, যা করার একটু ধীরে সুস্থে কর। আজকের রাত শেষ রাত না, এখন থেকে সব রাত তোদের। এ যুগের পোলামাইয়ার মাঝে ধৈর্য সহ্য বলে কিছুই নাই দেখছি। আহারে দাদি, ওদিকে তোমার নাচ ছেলের ভবলীলা সাঙ্গ হচ্ছে আর তুমি মাস্তি করছো। যাই হোক, কথা শেষে দাদি চলে গেল। দুজনেই চুপচাপ। দৃষ্টি বলল, তাতে কি সব বলে গেল এগুলো? ওইসব ওইসব মানে? আরে বাসরাতে যেমন কর্মকাণ্ড ঘটে আর কি। কি সব কর্মকাণ্ড? ওসব মুখে বলে বোঝানো যায় না, প্র্যাকটিক্যালি ধারণা দিতে হয়। দিব? আচ্ছা। অভি দৃষ্টিকে চোখ বন্ধ করতে বলল। দৃষ্টি চোখ বন্ধ করল। অভি দৃষ্টির মুখোমুখি দাঁড়িয়ে দৃষ্টির ঠোঁটে লম্বা একটা কিস করল। দৃষ্টি ভীষণ অবাক। এটা কি হলো? এমন যেন এক উত্তেজনায় দৃষ্টির সমস্ত শরীর থরথর করে কাঁপছে। জীবনে প্রথম প্রথম অভিজ্ঞতার অনুভূতি। দৃষ্টির শরীর যেন নিয়ন্ত্রণের বাইরে, এখনো থরথর করে কাঁপছে। কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছে না নিজেকে। ধীরে ধীরে খাটে বসে কাঁপা কাঁপা গলায় দৃষ্টি বলল, এটা কিন্তু ঠিক হলো না। অভি মুচকি হেসে দৃষ্টির সামনে হাঁটু গেড়ে বসে। দুহাত দিয়ে দৃষ্টির দুহাত ধরে চোখে চোখ রেখে বলল, দৃষ্টি, প্রতিটি ছেলের স্বপ্ন তার জীবনে এমন একটা সময় আসবে, একটি মানুষ তার একান্ত আপনজন প্রিয়জন হবে, সে হলো স্ত্রী। ছেলেটি তার হৃদয়ের সমস্ত ভালোবাসা উজাড় করে দেবে। স্বামী স্ত্রীর শারীরিক মেলামেশা ভালোবাসার একটা অংশ মাত্র, তবু ভালোবাসার বাইরে তো নয়। তোমাকে স্পর্শ করার অধিকার আমার আছে, এবং সেটা বৈধ। আমার জীবনে সেই স্পেশাল টাচ, যে রাতে সে প্রিয়জন একান্ত আমার মানুষটা আমার সামনে এত এত আদর করব, প্ল্যান করে রাখা সেই মুহূর্ত আজ। নিজেকে কিভাবে সামলাবো বলো? আজ সেই রাত, যে রাতে দুজন দুজনের ভেতরে ঢুকবো, আনন্দে মেতে উঠবো। দুজনে কোনো কিছু আর লুকায়িত থাকবে না দুজনের কাছে। দৃষ্টি, আমি শুধু তোমায় চুমু খেয়েছি, জোর করে তোমার শরীর পেতে চাইনি। তুমি জানো, স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে শারীরিক মেলামেশা দর্শনের সমান দৃষ্টি। আমি তেমন কিছু চাই না, প্রয়োজনে অপেক্ষা করে যাব তোমার এই ভয় ভাঙ্গার। কোন একদিন তুমি নিজেই নিজেকে সঁপে দেবে আমার কাছে, সেদিনে অপেক্ষায় থাকবো না হয়। শারীরিক মেলামেশা ক্ষণিকের ভালো লাগা মাত্র। ভালোবাসার বন্ধনে দুজনের পাশাপাশি কাছাকাছি থেকে হাতে হাত রেখে পাড়ি দেব জীবনের বাকিটা পথ। তোমার দায়িত্বেও আমার বাকিটা জীবন।
তুমি শুধু ভালোবাসা দিও, আমি আমার সবটা দিয়ে তোমাকে সুখে রাখার চেষ্টা করব। দৃষ্টি মন্ত্রমুগ্ধ হয়ে শুনছে অভির কথা। কত সুন্দর করে কথা বলছে অভি। তবে আপাতত আর কিছু না হোক, তোমাকে বুকে জড়িয়ে না ঘুমাতে পারলে ঘুমাবো না, এটা ফাইনাল। দৃষ্টির মুখটা লজ্জায় লাল হয়ে উঠল। রুমের লাইট অফ করে ডিম লাইট জেলে খাটে এসে শুয়ে পড়ল অভি। পাশেই গুটিসুটি মেরে বসে আছে দৃষ্টি। কোল বালিশটা তুলে ধরে অভি বলল, ডার্লিং, তোমার এবার বিশ্রামের পালা। এখন থেকে তোমার কাজ বউকে নিয়ে সারবো। অভির পাগলামি দেখে খিলখিল করে হেসে ফেলল দৃষ্টি। কোল বালিশ ছুঁড়ে ফেলে টান মেরে দৃষ্টিকে শুইয়ে বুকে চেপে ধরে অভি বলল, রক্ত মাংসের কোলবালিশের ফিলিংসটাই আলাদা রে বউ। দৃষ্টি লজ্জায় লাল, চুপ করে শুয়ে আছে অভির বুকে। অভি দৃষ্টিকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে বলল, আমার কিন্তু বাল্যকাল থেকে বউকে নিয়ে একটা মারাত্মক স্বপ্ন আছে, সেটা পূর্ণ করার দায়িত্ব তোমার। বাবা, বাল্যকাল থেকে বউকে নিয়ে স্বপ্ন? কি সেটা? এভাবেই দুজন দুজনকে জড়িয়ে ধরে সারা রাত ঘুমাবো, তবে দুজনের শরীরে কিছুই থাকবে না, একেবারে খালিকে। এতে কি হবে? এতে দুটি দেহ মিশে যাবে শুধু দেহে, দুজনের হার্টবিট এক হবে, দুজন দুজনের শরীরের উষ্ণতা অনুভব করব, আর অনুভব করব দুজন দুজনের হৃদস্পন্দন। আমারও একটা ইচ্ছা আছে শিশুকাল থেকে, প্রচন্ড ইচ্ছে, যেটা আজ পর্যন্ত কাউকে বলা হয়নি। কি সেটা বলো আমাকে। আমার শিশুকাল থেকে ইচ্ছে আমার একটা ফুটফুটে বেবি হবে। বেবি তো হবে, কিন্তু হবে কি করে? বেবি হওয়ার কার্যক্রম সম্পূর্ণ না হলে? কার্যক্রম মানে? মানে ওই যে তুমি ওইসবে ভয় পাও, বেবি পেতে হলে ভয় বিসর্জন দিতে হবে। মনের ভেতর শুধু ওইসবের ধান্দা, এত জড়াজড়ি করা লাগবে কেন? বউকে জড়িয়ে ধরবো না তো কাকে জড়িয়ে ধরবো শুনি? আমার কেমন যেন লাগে। দৃষ্টি একটু দূরে সরে গেল। অভি আবার দৃষ্টিকে টেনে এনে বুকে জড়িয়ে পড়ল। একটা মানুষ একান্তই আমার, শুধুই আমার, তাকে নিয়ে ধান্দা নয়, ইচ্ছে আর স্বপ্ন হাজার। এখন থেকে আমার সমস্ত ভালোবাসা তোমায় ঘিরে, আমার ভবিষ্যৎ জীবনের সহযাত্রী তুমি দৃষ্টি। তুমি আমার আর আমি তোমার, এটাই তো। তুমি দেখে নিও, তোমাকে এত ভালোবাসবো যে তোমার যন্ত্রণাময় অতীত তোমাকে স্পর্শ করতে পারবে না। দৃষ্টি চুপচাপ শুয়ে আছে। অভি দৃষ্টির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, অনেক জ্বালাতন করছি তোমায়, এবার ঘুমিয়ে পড়ো। দুজনেই ঘুমিয়ে পড়ল। খুব ভোরে দাদি এসে দরজায় কড়া নাড়ল। দৃষ্টি উঠে গিয়ে দরজা খুলতেই দাদি বলল, কি রে, সারা রাত যুদ্ধ করে ক্লান্ত হয়ে নাকে তেল মেখে ঘুমাচ্ছিস? গোসল না করলে জাতি তোদের খবিশ বলবে, দুষ্টু দুইটা। ডিয়ার রোমান্টিক দাদি, গোসল করার মতো কোনো কর্মকাণ্ড ঘটেনি রাতে, আর আমরা যুদ্ধে নয় শান্তিতে বিশ্বাসী। হইছে, বুঝছি, হে যুগের পোলাপান 5G গতির ইন্টারনেটের চেয়েও দ্রুত, তারা আবার শান্তিতে বিশ্বাসী। আমরা তোমার মতো উত্তেজিত সৈনিক না দাদি, যে প্রথম রাতেই ঢাল তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়ব। ধীরে সুস্থে এগোতে হবে, আমাদের গোসলের দরকার নেই। তুমি দাদার কথা মনে করে হুদাই গোসল করে আসো। ঢং, তাইলে শুয়ে পড় গিয়ে। দাদি চলে গেল। দৃষ্টি এসে আবার শুয়ে পড়ল। অভি ঘুমের সাগরে ডুবে আছে। দৃষ্টি হাত দিয়ে অভিকে ধাক্কা দিয়ে বলল, মহারাজ, সকাল হলো তো, উঠে পড়ুন এবার। অভি ঘুম ঘুম চোখে দৃষ্টিকে কাছে টেনে ঠোঁটে চুমু খেয়ে বলল, শুভ সকাল মিষ্টি বউ। সবই ঠিক আছে, আপনি যেভাবে সারাক্ষণ কাছে টানতে থাকেন, ক্লোজ আপও তো এতটা কাছে টানতে পারে না। মানে কি বলছো তুমি? ওই যে ক্লোজ আপ টুথপেস্টের অ্যাড, কাছে আসো কাছে আসো, তারপর নাটক কাছে আসার গল্প। আপনি দিন রাত যেভাবে কাছে টানেন, তাতে ওসব হার মেনে যাবে। আজীবন কাছে টেনে যাবো এভাবেই। আমার তো ভয় হয়, কয়দিন পরে আবার পায়ে দড়ি লাগিয়ে না টানেন। যেখানে যাবেন টানতে টানতে নিয়ে যাবেন কাছে রাখার জন্য। তা তো অবশ্যই, হয়তো তুমি আমার কাছাকাছি, নয়তো আমি তোমার কাছাকাছি, বিষয় হলো দূরে থাকা যাবে না। উঠে ফ্রেশ হয়ে অফিসে যাবার জন্য রেডি অভি। চুপচাপ দৃষ্টির দিকে তাকিয়ে আছে। কি হলো?
আমার একটা ইচ্ছে আছে দৃষ্টি। একটা একটা করে তো দেখছি আপনার অসংখ্য ইচ্ছে ওই পোকার মতো বের হচ্ছে। এরপর একটা ইচ্ছে না বলে বলবেন ইচ্ছের গোডাউন আছে। একটা মাত্র বউ, তাকে নিয়ে ইচ্ছার গোডাউন থাকা স্বাভাবিক দৃষ্টি। আচ্ছা বলুন এবারের ইচ্ছেটা কি? অফিসে যাবার আগে বউকে জড়িয়ে ধরে কিছুক্ষণ থাকা এবং বউয়ের কপালে চুমু খাওয়া। এরকম করলে কি হয়? এনার্জি লেভেল ফুল থাকে দৃষ্টি, মনটা ফুরফুরে থাকে সারাদিন। বাহ, এইটা বলতে পারো এনার্জির উপর এনার্জি প্লাস দৃষ্টি। আচ্ছা ঠিক আছে, এনার্জি নিয়ে নিন, এনার্জি প্লাস নিয়ে নিন, যা ইচ্ছা হয় করেন স্যার। অভি মুচকি হেসে এগিয়ে এসে দৃষ্টিকে জড়িয়ে ধরে দৃষ্টির কপালে চুমু খেয়ে দৃষ্টিকে নিজের খেয়াল রাখতে বলে অফিসে চলে গেল। দৃষ্টি রান্নাঘরে এসে শাশুড়িকে সালাম দিয়ে বলল, মা এতদিন না হয় অতিথি হিসাবে ছিলাম, কোনো কাজ করতে দেননি, এখন আপনার পুত্রবধূ, সংসারের এইসব কাজ এখন থেকে আমি সামলাবো মা। মা মুচকি হেসে দৃষ্টিকে বুকে টেনে কপালে চুমু খেয়ে বলল, যখন সময় হবে আমি নিজেই তোকে বলবো। আপাতত তোর কিছু করতে হবে না, খাবি দাবি আর আমার পাগল ছেলেটার খেয়াল রাখবি। দৃষ্টির চোখে জল টলমল করে উঠল নিজের মায়ের কথা মনে পড়ে। শাশুড়ি আবার দৃষ্টিকে বুকে জড়িয়ে বলল, একদম কান্নাকাটি মন খারাপ করবি না, আমি তো তোর মাই। এখন দেরি না করে জলদি আমাদের একটা নাতি নাতনি উপহার দে, দেখবি তোরও মনটা সবসময় ভালো থাকবে। দৃষ্টি মুচকি হেসে নিজের রুমে চলে আসলো। বিকেলে মা বাবার কথা ভেবে ভীষণ মন খারাপ দৃষ্টির। জীবনের বড় অধ্যায় শুরু হলো, কিন্তু আজ সবচেয়ে যারা বেশি খুশি হতো তারা নেই। কিছুক্ষণ কান্নাকাটি করে সন্ধ্যায় ঘুমিয়ে পড়ল দৃষ্টি। অফিস থেকে বেরিয়ে মার্কেটে গিয়েছিল অভি কিছু কেনাকাটা করতে। সন্ধ্যার পরে বাসায় ফিরল অভি। দৃষ্টিকে ঘুমিয়ে দেখে আর ডাকলো না। জলদি করে অফিস ব্যাগের ভেতর থেকে কিনে আনা আলতা বের করে দৃষ্টির পায়ে লাগিয়ে দিতে লাগলো। টের পেয়ে ঘুম ভেঙে গেল দৃষ্টির, কিন্তু সে চোখ বন্ধ করে চুপচাপ রইল। দৃষ্টির আলতা পরা ভীষণ পছন্দ, আর অভি নিজে আলতা পরিয়ে দিচ্ছে, এ তো কল্পনার বাইরে। ভীষণ ভালো লাগছে দৃষ্টির। জীবনে এমন কাউকেই তো পাবার স্বপ্ন সব মেয়েদের। আলতা পরিয়ে দেওয়া শেষে অভি গিয়ে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে এসে দৃষ্টির আলতা পরা পায়ের দিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। দৃষ্টি হালকা চোখ খুলে দেখে, আবার চোখ বন্ধ করে মনে মনে ভাবছে, পাগল লোক একটা। অভি হঠাৎ হাঁটু গেড়ে বসে দৃষ্টির আলতারাঙা পা তুলে ধরে একটা চুমু খেতেই ভীষণ অবাক হয়ে দৃষ্টি লাফিয়ে উঠে বসে বলল, আপনি পায়ে চুমু খেলেন? পাগল আপনি, এরকম কেউ করে? চুমু খাবার জন্য ঠোঁট, গাল, কপাল অথবা শরীরের অন্য জায়গাগুলো কি লক করা নাকি? কেন, এতে সমস্যা কোথায়? সমস্যা কোথায় মানে? পায়ে কেন চুমু খাবে? আমার তো কেমন যেন লাগছে। এবার তাহলে ব্যাখ্যা দিই। কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য ক্ষেত স্বরূপ, সুতরাং তোমরা তোমাদের চাষাবাদ ক্ষেত্রে আসো, যেভাবে খুশি সেভাবে। তবুও কি, তুমি প্রথমে আয়াতটিতে খেয়াল করো, স্বামী স্ত্রীর সম্পর্ক কতটা গাঢ় আর প্রমাণ কোরআনে করিমে আল্লাহ তাআলা ঘোষণা করেন, তারা তোমাদের পোশাক স্বরূপ এবং তোমরা তাদের পোশাক স্বরূপ। সূরা বাকারা আয়াত 187। এই আয়াতের আলোকে বলতে গেলে আপনি নিজের স্ত্রীকে সব ধরনের আদর করতে পারবেন, কিন্তু নিষিদ্ধ বিষয়গুলো ব্যতীত। নিষিদ্ধ বিষয় বলতে লজ্জাস্থানে মুখ লাগানো, এটাও নিকৃষ্ট কাজ বলেছে ইসলাম। সুতরাং আমি আমার স্ত্রীর পায়ে চুমু দিতে পারবো। বাবা বাঁচা গেল। এবার শুধু চুমু না, পা দুইটা কাটটা খেয়ে ফেলেন। দৃষ্টি, আমাদের মনে রাখা উচিত, একজন নারী তার স্বামীর কাছে শুধু ভাত কাপড়ের জন্য আসে না। তাহলে তো তনাত্র পরিবারেও মেয়েদের বিয়ের প্রয়োজন হতো না, বরং স্ত্রীর অর্থনৈতিক ভরণ পোষণ অধিকারের পাশাপাশি তার আরো কিছু অধিকার রয়েছে, যেগুলো অপূর্ণ থেকে গেলে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টি হতে পারে। বৈবাহিক ব্যবস্থার স্থায়িত্ব হুমকির মুখে পড়তে পারে। স্ত্রীর মানসিক বিনোদন তার অন্যতম। একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে শুধু ভরণ পোষণেই তুষ্ট থাকতে পারে না, বরং স্বামীর কাছে তার আরো কিছু চাওয়া পাওয়ার আছে, সেগুলো সে পূর্ণভাবে পেতে চায়। কোনো স্ত্রী যদি সত্যিকারের অর্থে স্বামী ভক্ত হয়, তাহলে সে তার স্বামীকে মনে প্রাণে ভালোবাসে। স্বামীকে নিয়ে সে তার স্বপ্নের সৌধ নির্মাণ করে। সেক্ষেত্রে স্ত্রীও চায় স্বামী তাকে ভালোবাসুক, তার প্রতি আলাদাভাবে খেয়াল করুক, তাকে গুরুত্ব দিক, তার সাথে হাসিমুখে কথা বলুক এবং আবেগপূর্ণ আচরণ করুক।
স্বামী মানে পরম বন্ধু। তোমার মনকে যদি আনন্দে ভরিয়ে না রাখতে পারি, স্বামী হিসেবে সেটা আমার চরম ব্যর্থতা। অভির কথায় দৃষ্টির মনটা আনন্দে ভরে গেল। রাতের খাবার শেষে সবাই গল্প করে যে যার রুমে চলে আসলো। রুমের দরজা বন্ধ করে খাটে এসে শুয়ে পড়ল দৃষ্টি। অভি পাশের টেবিলে ল্যাপটপে অফিসিয়াল কাজে মগ্ন। কিছুক্ষণ চুপচাপ থেকে দৃষ্টি বলল, ল্যাপটপ নিয়েই থাকবেন নাকি এদিক সেদিকেও একটু মনোযোগ দেবার দরকার আছে? কিছু বলবে? কিছু বলবে মানে? বউ অপেক্ষায় আর আপনি ল্যাপটপের দিকে তাকিয়ে আছেন? বউয়ের দিকেও তাকাতে হয় একটু একটু। কিন্তু তাকালে যে আফসোস হয়। কিসের আফসোস? দেখতে পারি অথচ ছুতে পারি না, একান্ত কাছে পেতে পারি না। এই জন্যই কবি বলেছে, একবার না পারিলে দেখো শতবার। মানে দৃষ্টি তুমি? আর কিছু বলতে পারবো না, বুঝলে বুঝে নেন। ল্যাপটপ অফ করে উঠে গিয়ে রুমের লাইট অফ করে খাটে শুয়ে পড়ল অভি। আজকে অভি নিজেই একটু দূরত্ব বজায় রেখে শুয়েছে, তাই দেখে দৃষ্টি অবাক। মোড় দিয়ে অভির কাছে এসে গা ঘেঁষে শুয়ে দৃষ্টি পড়ল, এই যে আজকে হঠাৎ করে কি আমার গায়ে কাটা গজিয়েছে নাকি? না, মানে কি মানে কি? মানে আমার শরম করে দৃষ্টি। উরে বাবারে, কি শরমের লোকটা আমার। তো কি, এতদিন আমি পেতে চেয়েছি, তুমি দাওনি, আজ তুমি সেদে দিচ্ছ, তাই আমার শরম করে। শরম ছুটামো আপনার। দৃষ্টি অভির বুকের ওপর উঠে পড়ল, আমার আদর লাগবে আপনার এক্ষুনি। বাবা বলো কি? দাদি ওই দিন বললো না যুদ্ধের কথা, আজ যুদ্ধ হবে, শুনুন। চলো তাহলে, সেও কাজে দেরি করতে নেই। তারপর মানে ওইসব ধুর, সব কথা বলা কি আর চাই? কিছু কথা বুঝে নিতে হয়। সকালে দৃষ্টি অভিকে বলল, শুনুন, আজকে খুব বাবা মার কবর জিয়ারত করতে যেতে মন চাইছে। অভি দৃষ্টিকে নিয়ে মা বাবার কবর জিয়ারতের জন্য আসলো। এটাই দৃষ্টিদের বাড়ি, অনেক বড় বাড়ি। অভি বলল, দৃষ্টি, তুমি কবর জিয়ারত করে প্রতিবেশীদের সাথে কথাবার্তা বলো, লাঞ্চের সময় আমি এসে নিয়ে যাব। কথা শেষে অভি চলে গেল। কবর জিয়ারত শেষে দৃষ্টি বাড়ির ভেতরে যাবার উদ্দেশ্যে পা বাড়াতেই পেছন থেকে এক যুবক এসে দৃষ্টির হাত টেনে ধরে পড়ল। সবকিছু ভুলে গেলে দৃষ্টি? ঘাড় ঘুরিয়ে যুবককে দেখে দৃষ্টির বুকের ভেতরটা ধক করে উঠল। পেছন থেকে দৃষ্টির হাত টেনে ধরা যুবক আর কেউ নয়, এ হলো শুভ। হাই স্কুলে যাবার পথে প্রায়ই দৃষ্টিকে উত্ত্যক্ত করত শুভ। একদিন দৃষ্টি স্কুলে স্যারদের কাছে নালিশ করলে স্যার অনেক পিটায় শুভকে। তারপর শুভ আরো ক্ষেপে যায়। একদিন রাস্তায় দৃষ্টির পথ আগলে দাঁড়ায় শুভ ও তার সাথে ছেলেপুলে দুর্ব্যবহার করে দৃষ্টির সাথে। এসব নিয়ে মারাত্মক ঝামেলা হবার পরে দৃষ্টির বাবা শুভর নামে মামলা করে। দোষী সাব্যস্ত হয়ে শুভ জেলে চলে যায়। কয়েকদিন হলো জেল থেকে ছাড়া পেয়েছে। দৃষ্টিকে এতদিন ফলো করে আসছিল সে, আজ মোক্ষম সময় দেখে উপস্থিত সে। শুভ দৃষ্টির হাত শক্ত করে ধরে বলল, জেলখানার দিনগুলো ভীষণ কষ্টের দৃষ্টি। দিব্যি তো শান্তিতে স্বামী সংসার করছিস, এবার আমার কষ্টগুলো একটু লাঘব করে দে। এসবের মানে কি শুভ? মানে বোঝো না? তুই তো এখন অন্য কারোর হয়ে গেছিস, দেহটা দিয়ে অন্তত আমার কষ্ট লাঘব করতে পারো। ঠিক, তোর মতো নোংরা মনের মানুষ কখনো ভালো হয় না। ভালো হতে চাই না, তোরা তো অহংকার কিভাবে আসে দেখতে চাই। শুভ ছেড়ে দে বলছি, ভালো হবে না কিন্তু। ভালো না হোক, খারাপ কিছু তো আজ হবে। তো শুভ ছেড়ে দে আমায়। তোর আর তোর বাবার অহংকার কই গেল আজ? আমার জীবনের এতগুলো দিন পচে গেল জেলে, তোর বাবাও তো মাটির নিচে, কে রক্ষা করবে এখন শুনি? বড় ঘরের পেছনে একটা রান্নাঘর, সেখানে দৃষ্টিকে নিয়ে ঢুকে দরজা বন্ধ করে দিল শুভ। বাড়িতে দীর্ঘদিন কেউ বসবাস না করায় ছাড়া বাড়ি হয়ে গেছে। আশেপাশের কেউ কখনো ভুলেও উকি পর্যন্ত মারে না এই বাড়িতে। শুভ টান দিয়ে দৃষ্টির বুকের ওড়নাটা নিয়ে দৃষ্টির বুকের দিকে ইশারা করে বলল, ভালোই বড় হয়ে গেছিস রে, নিজে খুলবি নাকি আমার কষ্ট করে সবকিছু করতে হবে? দৃষ্টি চিৎকার করে উঠতেই শুভ একটা চাকু বের করে দৃষ্টির গলায় ধরে পড়ল, চিৎকার করলে প্রথমে তোর জিভ কাটবো, তারপর তোর শরীরের বিশেষ বিশেষ অঙ্গ কেটে টুকরো টুকরো করবো, মনে রাখিস। এই ভর দুপুরে কেউ কিচ্ছু টের পাবার আগেই খেল খতম।
ভয়ে আতঙ্কে দৃষ্টি নাজেহাল, চোখের জল টপ টপ করে ঝরে পড়ছে। শুভ দৃষ্টির বুকে মানে স্তনে হাত দেবে দেবে এমন সময় কে যেন বলে উঠল, এই মানুষ প্রজাতি আসলেই বড় বজ্জাত। মানে স্বর্গে গেলেও গ্যাঞ্জাম না করে শান্তিতে থাকতে পারবে না মনে হয়। শুভ চমকে উঠে চাকু হাতে চারিদিকে চোখ বুলিয়ে কাউকে না দেখে বলল, এই শালা, কে তুই? সাহস থাকলে সামনে আয়। হালকা করে কানের উপরে একটা দিয়ে সাময়িক সময়ের জন্য কোমায় পাঠানোর আগে দুলাভাই ডাক। এ তোর সামনে আয় শালা। চাকু দিয়ে কুপিয়ে যদি তোর দুলাভাই হবার শখ না মিটাই। এর জন্যই বলি, তোরা মানুষ প্রজাতি যেমন ঘাটতেরা তেমন বজ্জাত। মানুষ প্রজাতি মানে কি? তুই কি মঙ্গল গ্রহ থেকে আসা এলিয়েন? আমি কি তা বোঝো না? এই মাথা মোটা মূর্খ শালা। এরকম ছাড়া বাড়িতে কি তোর বোন জামাই এসে থাকে? কি থাকে বোঝো না পথ? মানে ইয়ার কি মারা হচ্ছে নাকি? মারতে মারতে সব ইয়ারকি মেরে ফেললে পৃথিবী থেকে একসময় ইয়ারকি বিলুপ্ত হয়ে যাবে। তাই আমি ইয়ারকি মানি না কখনো। মজা করা হচ্ছে তাই না? একবার সামনে আয় সাহস থাকলে। আমি সামনে আসলে হিসু করে প্যান্ট ভেজাবি। পরে এই মেয়ের সামনে একটা কেলেঙ্কারি ঘটে যাবে। তার চেয়ে মেয়েটিকে ছেড়ে চলে যা এখান থেকে। তুই কে জানি না, এত যদি সাহস থাকে তবে সামনে আয়, আমার হাত থেকে এই মেয়ের ইজ্জত রক্ষা করে দেখা। কথা শেষে শুভ দৃষ্টিকে জোর করে শুইয়ে ফেলে। দৃষ্টির বুকের ওপর ঝুঁকে পড়তেই শুভ ছিটকে গিয়ে দেওয়ালে আছড়ে পড়ে ফ্লোরে পড়ল ধপাস করে। মনে হলো কেউ শুভর পা ধরে ছুঁড়ে মেরেছে। ভীষণ ভড়কে গেল শুভ। দৃষ্টিও অবাক, এসব কি হচ্ছে? সেই কণ্ঠস্বর আবার বলল, মেয়েদের শরীর ভালোবেসে পেতে হয়, জোর জবরদস্তি নয়। তোদের কাছে তুচ্ছ মনে হলেও একটা মেয়ের কাছে শ্রেষ্ঠ সম্পদ, এবং সেটা একজনের, মেয়েটির প্রিয়জনের। ভালোবেসে ভরসা করে মেয়েটি যাকে সঁপে দেবে শুধুমাত্র তার। কিন্তু আপনি কে? আমি মজনু। কিন্তু আপনাকে দেখতে পাচ্ছি না কেন মজনু স্যার? অদৃশ্য হবার পোশাক পরে আছেন নাকি? ওরে বল, সব মজনু কি আর ইতিহাসের পাতায় টাইপিং এ আটকে থাকে? কিছু মজনু ভূত হয়ে বাগ বাগিচায় ঘুরে বেড়ায়। এই মেয়ের জন্য আমার জীবন বরবাদ মজনু ভাই, আমি প্রতিশোধ নিতে চাই। একটা মেয়ের ইজ্জত নষ্ট করে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ প্রতিশোধ নিতে পারে না। তুই তো অসুস্থ। অসহায় একটা মেয়েকে দেখে ভূতের মনেও মায়া জাগে। আর তুই তো মানুষ। আসলে তোরা মানুষরা এখন হায়নার চেয়ে হিংস্র, মনুষ্যত্বহীন পশু। তুই যে দুধে ধোয়া তুলসী পাতা, তার কি প্রমাণ? মজনু ভাই, আপনার নাম শুনেই বোঝা যায় ভূত হলেও আপনি ভালো টাইপের ভূত। আপনি এখান থেকে আজকে চলে যান, আমাকে আমার কাজ করতে দেন। এখান থেকে চলে যাব মানে? মানুষের যন্ত্রণায় লোকালয় ছেড়ে এখানে আসলাম নির্জনে। এখানে এসেও সে পঞ্চায়েত মানুষ এসে হাজির। দিব্যি ঘুমাচ্ছিলাম, তো ধস্তাধস্তের কারণে ঘুম ভেঙে দেখি এমন কাজ করতে চলেছে যেটা আমার ময়নার অপছন্দ ছিল। ভাই, মজনুদের তো থাকে লায়লা, আপনার বেলায় কেন ময়না? সব মজনুর চেয়ে লাইলা থাকবে এমন কোনো চুক্তি ইতিহাসের কোথাও নেই। বেঁচে থাকতে হাবিজাবি ভিডিও দেখতাম মাঝে মধ্যে। ময়নার সেটা অপছন্দ ছিল, খুব খুব করে বারণ করতো ওসব যাতে না দেখি। সেই কুকর্ম তুই আমার সামনে লাইভ করতে চাইছিস, অসভ্য। আর একবার পারলে দৃষ্টিকে স্পর্শ করে দেখ। তোর বিচি বের করে যদি মার্বেল না খেলি তবে আমিও ভূত মজনু না, হারামজাদা বিটকেল। এদিকে অভি এসে দৃষ্টিকে খুঁজে খুঁজে হয়রান। অবশেষে বাড়ির পিছনে এসে এই রুমে দৃষ্টিকে শুভর সাথে একই রুমে দেখে থমকে গেল অভি। তাহলে কি এই ছেলের সাথে দৃষ্টির কোনো অবৈধ সম্পর্ক আছে? দৃষ্টির বুকে ওড়না নেই এবং নাজেহাল অবস্থা। অন্য এক যুবকের সাথে একই রুমে এই অবস্থায় একটা মেয়েকে দেখলে যে কেউ বাজে কিছু ভেবে বসবে। অভির বেলায়ও তাই ঘটল। আসলে এরকম দৃশ্য দেখার জন্য প্রস্তুত ছিল না অভি। দৃষ্টিকে অন্য এক যুবকের সাথে একই রুমে দেখে অভির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এত বিশ্বাস আর ভালোবাসার পরেও দৃষ্টি এমনটা করতে পারল? দৃষ্টি উঠে এসে অভিকে বলল, আপনি ভুল বুঝবেন না আমাকে, আগে পুরোটা শুনুন। কি আর বুঝবো, নিজের চোখে দেখার পরে বোঝার কি বাকি থাকে বলো?
চোখের দেখা সবসময় সত্যি হয় না, বুঝে নিয়েন। দৃষ্টিকে ফাঁসানোর জন্য শুভ বলল, এভাবে বলার কি আছে দৃষ্টি? সত্যিটা বলে দাও। অভি কি তোমার অপছন্দ? তুমি মুক্ত হয়ে আমার কাছে আসতে চাও, ভয় কিসের? বলে দাও দৃষ্টি। ঠিক এই মুহূর্তে দৃষ্টি কি বলবে ভেবে পাচ্ছে না। নির্বাক দৃষ্টির চোখে জল টলমল। দৃষ্টি, কোনো কিছু পাওয়ার জন্য জোরাজুরি আমার ভীষণ অপছন্দ। জোর করে যা পাওয়া হয় তাতে মানসিক প্রশান্তি থাকে না। আমি ভালোবেসে তোমায় চেয়েছি, তুমি ভালোবেসে অন্য কাউকে চাইছো, এটা দোষের কিছু নয়। দৃষ্টির বাবার রেখে যাওয়া সম্পত্তির লোভ সামলাতে না পেরে হুট করে বিয়ে করে ফেললেন। বাহ, দৃষ্টিকে ভাবার সময়টুকু পর্যন্ত দিলেন না। তোমাকে সব কে বলেছে? যার সাথে অন্যায় করেছেন সে বলেছে, মানে দৃষ্টি। দৃষ্টি, আসলে এমন কিছুই নয়। তোমার প্রতি আমার এমন ভালোবাসা লক্ষ কোটি টাকা দিয়ে কোনোদিন কিনতে পারবে না। তোমার সম্পত্তি নয়, আমি তোমাকে ভালোবাসি দৃষ্টি। আর ভালোবেসে আজীবন থেকে যেতে চেয়েছি তোমার দৃষ্টি সীমায়, আর তোমাকে রাখতে চেয়েছি আমার দৃষ্টির সীমায়। তুমি নিজের সুখের জন্য ইচ্ছে হলে চলে যেতে পারো দৃষ্টির সীমার বাহিরে, কিন্তু হৃদয়ের সবটা জুড়ে থেকে যাবে আজীবন। কথা শেষে একটি দীর্ঘশ্বাস ফেলে মাথা নিচু করে হেঁটে চলে গেল অভি। শুভর মুখে শয়তানি হাসি, আর দৃষ্টির চোখ থেকে অঝরে জল পড়ছে। আসলে এরকম পরিস্থিতিতে তো কখনো পড়েনি, তাই কিভাবে এমন পরিস্থিতি সামলাবে জানা নেই। গলা শুকিয়ে কাঠ, কথা বলবার মতো অবস্থা নেই। মেঝেতে বসে পড়ে কাঁদতে লাগলো দৃষ্টি। শুভ বলল, প্রতিশোধ এভাবে নিতে হয়, একদিনের অ্যাকশন, আজীবনের চোখের জল। সাকসেস আমি। এতদিনে মনের জ্বালা নিভল। শুভর কথা শেষ হতে না হতেই শুভর গালে অদৃশ্য থাপ্পড় পড়ল ঠাস ঠাস করে। তারপর অদৃশ্য মজনু বলে উঠল, বাহ, একসময় যাকে পেতে চাইছি ভালোবেসে, আজ তার চোখের কোণে জলের কারণ তুই। এটাকে ভালোবাসা বলে না, কারণ ভালোবাসলে কেউ ভালোবাসার মানুষটার ক্ষতি করতে চায় না বা পারে না। তোর মতো একটা অসভ্যকে চিনতে পেরেছিল দৃষ্টি, এটাই ভাগ্য। অদৃশ্য মজনু শুভর ঠ্যাং ধরে কয়েকটা আছাড় মেরে বলল, এমন প্রতিশোধ নিতে নেই যাতে কারো জীবন নষ্ট হয়ে যায়। আজীবন একটা মেয়ের চোখে জল ঝরানো কোনো মানুষের কাজ নয়, অমানুষের কাজ। দৃষ্টি, তোর কারণে আমার জীবনের কতগুলো দিন নষ্ট হলো, এবার তোর জীবনের সবগুলো দিন বরবাদ হবে, এটাই আমার শান্তি। হঠাৎ আবার ফিরে এসে দরজায় দাঁড়ালো অভি। ভেতরে এসে দৃষ্টিকে টেনে তুলে বুকে জড়িয়ে কপালে চুমু খেয়ে বলল, চোখের জল কখনো মিথ্যে বলে না দৃষ্টি, আর আগের বেশে ভুল বোঝা কোনো বুদ্ধিমানের কাজ নয়। আমি আড়ালে গিয়ে সব শুনেছিলাম। শুভর মতো কিছু অমানুষের কারণেই শত শত জীবনে দুঃখের সাগরে ভাসছে। ওর জন্য ব্যবস্থা করা হয়েছে। একটু পরে দুজন পুলিশ এসে শুভকে চ্যাংদোলা করে নিয়ে চলে গেল। দৃষ্টি কান্নাচরিত কণ্ঠে বলল, আপনি তো আমাকে ফেলে চলেই গিয়েছিলেন। চলে যায়নি, আসলে রাগের মাথায় সিদ্ধান্ত নেয় বোকামি। একটু আড়ালে গিয়েছিলাম। যে ভালোবাসে সে ছেড়ে যেতে পারে না কখনো। এক জন্মের প্রতিটি মুহূর্তই থেকে যেতে চায় ভালোবাসা মানুষটার দৃষ্টির সীমায়। দুজন দুজনকে জড়িয়ে ধরে আছে। অদৃশ্য মজনু তাই দেখে বলে উঠল, এ সোনামণিরা, তোমরা এখানে এভাবে জড়াজড়ি করলে আবহাওয়ার টেম্পারেচার বেড়ে যাবে, আমার ঘুমে ব্যাঘাত ঘটবে। বাসায় গিয়ে কিসিমিশি খাও মন ভরে, আমার ঘুম দরকার। কেউ নেই, অথচ কণ্ঠস্বর শুনে অভি ভীষণ অবাক। দৃষ্টি বলল, অভি, উনি মজনু, ভূত মজনু। ওনার জন্যই শুভ আমার কোনো ক্ষতি করতে পারেনি। মজনুকে ধন্যবাদ জানিয়ে অভি ও দৃষ্টি চলে আসলো। গভীর রাত। অভিকে জড়িয়ে ধরে দৃষ্টি বলল, শোনেন, আপনি অফিসে চলে গেলে আমার ভীষণ একলা লাগে, কষ্ট হয়। আমার একটা বেবি লাগবে, জলদি একটা বেবি দেন আমারে। বেবি কি মানে ব্যাগে নিয়ে ঘোরা জিনিস নাকি? বেবির জন্য প্রসেসিং করতে হয়। জলদি প্রসেসিং করেন, আমার বেবি চাই। প্রসেসিং ভূতের মতো, অন্ধকার দরকার। লাইটটা অফ করে আসি। জোর হলো না, হেইও হেই, আরো জোরে। হেইও হেই। তারপর প্রসেসিং শুরু হলো। একসময় দৃষ্টির কোল ছুঁড়ে ফুটফুটে একটা বেবি আসে। সুখে ভরে ওঠে দৃষ্টি ও অভির ছোট্ট সুখের সংসার।
প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন।